অভিজ্ঞাপন। নমস্কার শ্রোতা বন্ধুরা, অভিজ্ঞাপনে আপনাদের সকলকে জানাই স্বাগত। ভোরের স্নিগ্ধ আলোর আবেশ, নতুন দিনের প্রথম স্পন্দনে সমস্ত শ্রোতা বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। রেডিওর এপারে আজ অভিজ্ঞাপনে থাকছি আমি সুস্মিতা, আর আমার সঙ্গে থাকছে আমি অঙ্কিতা। প্রতিদিনের মতো আজও আমরা নিয়ে এসেছি কিছু বিশেষ কথা আর ইতিহাসের পাতায় লুকিয়ে থাকা কিছু স্মৃতি, যা হয়তো আমাদের ভাবাবে, আবার হয়তোবা ছুঁয়ে যাবে আমাদের মনের গভীরতাকে। আজকের এই প্রভাতের শান্ত সময়ে আমরা স্মরণ করব এমন এক ঘটনা যা শুধু ইতিহাস নয়, জাতির হৃদয়ের ব্যথা। 1919 সালের 13ই এপ্রিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের ঘটনা। একটা সাধারণ দিন, যা মুহূর্তের মধ্যেই পরিণত হয়েছিল এক রক্তাক্ত ইতিহাসে। সেদিন ছিল বৈশাখী উৎসব। অন্যদিকে রাওলাট আইনের প্রতিবাদে এদিন বিক্ষোভ সমাবেশে অংশ নিতে নিতে শত শত নিরস্ত্র মানুষ জড়ো হয়েছিল অমৃতসরের জালিয়ানওয়ালাবাগের একটি ছোট্ট বাগানে। কিন্তু সেই বিক্ষোভ সমাবেশ হঠাৎ পরিণত হয় এক ভয়াবহ দুঃস্বপ্নে। ব্রিটিশ সেনা অফিসার রেজিনাল্ড ডায়ারের নির্দেশে কোনো সতর্ক বার্তা ছাড়াই শুরু হয় নির্বিচারে গুলি বর্ষণ। চারিদিক থেকে ঘেরা সেই বাগানে পালানোর কোনো পথ সেদিন ছিল না। মুহূর্তের মধ্যেই রক্তে ভেসে যায় মাটি, স্তব্ধ হয়ে যায় শত শত প্রাণের আর্তনাদ। অনেকেই প্রাণ বাঁচাতে ঝাঁপ দিয়েছিলেন বাগানের কুয়োতে, যা আজও সেই নির্মমতার নীরব সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে। এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড শুধু একটি ঘটনার নাম নয়, এটি ব্রিটিশ শাসনের নিষ্ঠুরতার এক জ্বলন্ত উদাহরণ। ওই ঘটনার প্রতিবাদে গোটা দেশ তখন জেগে উঠেছিল। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার নাইটহুড উপাধি ত্যাগ করে জানিয়ে দেন, মানবতার অপমানের সঙ্গে কোনো সম্মানই গ্রহণযোগ্য নয়। সেই রক্তাক্ত বিকেল আমাদের শেখায় স্বাধীনতা কোনো উপহার নয়, এটি অর্জন করতে হয় ত্যাগ এবং সংগ্রামের মাধ্যমে। তাই আজকের এই নতুন সকালে আমরা তাদের প্রতি জানাই গভীর শ্রদ্ধা, যাদের আত্মত্যাগ আমাদের স্বাধীনতার পথ দেখিয়েছে। মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো বলিদান, লেখা আছে অশ্রু জলে। কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা, কত বিপ্লবী বন্ধুর রক্তে রাঙা বন্দিশালার ওই শিকল ভাঙা। তারা কি ফিরিবে আর, তারা কি ফিরিবে আর সুপ্রভাতে? কত তরুণ অরুণ গেছে আস্থা চলে। মুক্তির মন্দির সোপান তলে কত প্রাণ হলো। তো শ্রোতা বন্ধুরা, এই ইতিহাসের পাতা উল্টালেই প্রতিদিন যেন কিছু না কিছু স্মৃতি কিংবা ঘটনা বলি আমাদের জন্য অপেক্ষা করে। তাহলে চলুন জেনে নেই আজকের দিনের ঘটে যাওয়া কিছু উল্লেখযোগ্য ঘটনা ইতিহাসের পাতা থেকে। 1855 সালে আজকের দিনেই মহান শিক্ষাবিদ ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর রচিত বর্ণপরিচয় প্রথম প্রকাশিত হয়, যা বাংলা শিক্ষার এক নতুন দিগন্ত উন্মোচন করে। 1893 সালে গোকুল চন্দ্র নাগ এবং দীনেশ রঞ্জন দাসের সম্পাদনায় মাসিক সাহিত্য পত্রিকা কল্লোলের সূচনা হয়েছিল আজকের দিনে। 1919 সালের আজকের দিনে রাওলাট আইনের প্রতিবাদে অমৃতসরের জালিয়ানওয়ালাবাগে সংঘটিত হয় সেই ভয়াবহ হত্যাকাণ্ড, যা ভারতীয় ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে রয়েছে।
ঠিক একই বছরে অর্থাৎ 1919 সালের আজকেরই দিনে প্রথম বিশ্বযুদ্ধের পর মিত্র শক্তি ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয় ভার্সাই চুক্তি, যা বিশ্ব ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মোড় এনে দেয়। আর 1948 সালের আজকেরই দিনে ভুবনেশ্বরকে ঘোষণা করা হয় উড়িষ্যা রাজ্যের রাজধানী। 1909 সালের আজকেরই দিনে জন্মগ্রহণ করেন প্রখ্যাত কণ্ঠশিল্পী ও সঙ্গীতাচার্য তারাপদ চক্রবর্তী, যিনি ভারতীয় শাস্ত্রীয় সঙ্গীত জগতে তার অসামান্য অবদানের জন্য আজও স্মরণীয়। 1944 সালের এই দিনেই প্রয়াত হন বাংলার খ্যাতনামা সাংবাদিক এবং আনন্দবাজার পত্রিকা গোষ্ঠীর অন্যতম প্রতিষ্ঠাতা প্রফুল্ল কুমার সরকার। 1973 সালের আজকেরই দিনে প্রয়াত হয়েছিলেন প্রখ্যাত ভারতীয় চলচ্চিত্র ও মঞ্চ অভিনেতা বলরাজ সাহানি, যিনি আজও তার অভিনয় দক্ষতার জন্য স্মরণীয়। তো শ্রোতা বন্ধুরা, ইতিহাসের পাতা কেন আজকের দিনে বিশেষ সেটা তো জানিয়ে দিলাম। সেই সঙ্গে আজকের দিনটা যাদের যাদের জন্য বিশেষ তাদের জন্যও রইল অফুরান শুভেচ্ছা এবং সেই সঙ্গে অভিনন্দন। এবারে আমরা প্রবেশ করছি এক ভিন্ন অনুভবের পর্বে, যেখানে জমে থাকে নানা মানুষের লেখা চিঠি। চলুন আজ আমরা সেই অনুভবের খামগুলো এক এক করে খুলব আর আপনাদের পড়ে শোনাবো সেই চিঠিগুলো। আজকের প্রথম চিঠিখানা লিখেছেন স্বপন কুমার কুণ্ডু, পূর্ব বর্ধমান থেকে। তিনি লিখছেন, প্রিয় অভিজ্ঞাপন, আইসক্রিম আইসক্রিম যেন হ্যামিল্টনের বাঁশিওয়ালার বাঁশির সুর, যে ডাক শুনে আমাদের মতো কচি কাঁচাগুলোর আর ঘরে থাকার উপায় থাকতো না। ঘুমন্ত মায়ের শাড়ির আঁচল থেকে 5টা পয়সা নিয়েই দে ছুট, সেটা হাতে দিলেই খুলে যেত আইসক্রিমের বাক্স, আর হেসে উঠত লাল নীল হলুদ সবুজ সব আইসক্রিমের দল। যেটা পছন্দ নিয়ে নাও আর বেরিয়ে পড়ো আইসল্যান্ডের সফরে, খুঁজে নাও একটুখানি তৃপ্তি আর একটুখানি সুখ। বৈশাখ মাস গরমের মাস, গরমে সব হাঁসফাঁস, প্রাণ যায় যায় অবস্থা। তবুও শহরের মানুষগুলো কেমন করে যে বৈশাখকে এসো হে বৈশাখ বলে ডাক দেয় তা ভেবে সারা হতাম। তবে রবি ঠাকুরের জন্মদিনের কথাটা আলাদা। ওদিন বামুনদের গাছের ফুল চুরি আর মায়ের লক্ষ্মীর ঝাঁপির পাশ থেকে 2টো ধূপকাঠি নিয়ে সকাল সকাল প্রভাত ফেরিতে অংশ নিতেই হতো, না হলে মিষ্টির ভাগ পাওয়া যেত না। যে সে সময় আমাদের গ্রামে বিদ্যুৎ ছিল না। পাড়ার রানী ঠাকুমা যে এমনিতে 7 হাত ঘোমটা টেনে রাস্তা হাঁটতো, গরমের চোটে সেই ঠাকুমাকে দেখতাম লজ্জার মাথা খেয়ে বুকের কাপড় সরিয়ে দিয়ে হাতে তালপাতার ভাঙা পাখাটা নিয়ে উলট পালট করত আর বলতো, আজ যে সহ্য হয় না ঠাকুর, এবার 1 পশলা বৃষ্টি দাও। রইল বাকি সাধের পয়লা বৈশাখ, সুখের চেয়ে দুঃখ বেশি, জমার চেয়ে খরচ বেশি। মুদির দোকান, কাপড়ের দোকান, শাড়ির দোকান, কোথায় বাকি নেই? খাতায় 1000 টাকা বাকি। জামার পকেট থেকে 50 টাকা বের করে দিতে দোকানদারের মুখ ভার। কোন রকমে একটা মিষ্টির ঠোঙা আর একটা ক্যালেন্ডার হাতে ধরিয়ে দিয়ে অন্যদিকে মন দিত সে। গ্রামগুলোতে এভাবেই বৈশাখ আসতো তখন, তীব্র দহন আর অভাব অনটনের মাধ্যমে। তবুও আশায় বুক বাঁধত মানুষ। গ্রীষ্মের পর বর্ষা নামবে, ধরিত্রী শীতল হবে, মাঠ ঘাট সবুজে ভরে উঠবে, শস্য শ্যামলা হবে ধরণী। ভালো থাকবেন সকলে। স্বপন কুমার কুণ্ডু, পূর্ব বর্ধমান। শ্রোতা বন্ধুরা, এবারে আপনাদের শোনাই আজকের দ্বিতীয় চিঠিখানি। যিনি লিখে পাঠিয়েছেন তিনি চিরশ্রী পাল, গড়দরজা, বিষ্ণুপুর, বাঁকুড়া থেকে লিখেছেন। কি লিখেছেন এবারে শোনাই।
স্মৃতিমেদুর আকাশবাণী আগরতলা, তুমি এবারের বিষয় দিয়েছ বৈশাখের স্মৃতি। আর বৈশাখের স্মৃতির কথা বলতে গেলে প্রথমেই তোমাকে চৈত্র সংক্রান্তির একটি বিশেষ দিনের কথা বলে আরম্ভ করতে হয়। প্রতি বছর চৈত্র সংক্রান্তির সকালে আমাদের বাড়িতে বেশ কয়েকটি শাল পাতাতে চাল, আলু ও নানা রকম সবজি দিয়ে পাতাগুলো সাজানো হতো। সে পাতাগুলিকে পূর্বপুরুষদের নামে ঠাকুমাকে পুরোহিতের হাতে তুলে দিতে দেখেছি। এই স্মৃতিটি আমার মনে এখনো বেশ দাগ কাটে। এসব রেওয়াজ এখনো আর আছে কিনা ঠিক বলতে পারবো না। বৈশাখ মাসের আরেকটি কথা বেশ ভালো মনে পড়ে, সবই অবশ্য ঠাকুমাকে কেন্দ্র করে। তুলসী মঞ্চের উপরে একটি রড বেঁধে তাতে একটি মাটির ঘট তলায় ফুটো করে সেই রডে বেঁধে দেওয়া হতো। ঠাকুমা স্নান সেরে সেই ঘরটিতে একদম ভর্তি করে জল দিত, যাতে সারাদিনই ঘরটি থেকে ওই তুলসী গাছটিতে আস্তে আস্তে জল পড়তে থাকে। তার একটা কারণ অবশ্যই ছিল, যাতে বৈশাখের ওই প্রখর রোদে গাছটি যাতে শুকিয়ে না যায়। কারণ তুলসী গাছকে আমরা দেবতা রূপেই দেখি। তাছাড়া তুলসী পাতার গুণও অনেক আছে। আমরা ভাই বোনেরা তখন অনেকটাই ছোট, খেলার ছলে অনেক জিনিস নষ্ট করলে ওই ঘরটি কিন্তু কখনোই ভাঙার চেষ্টা করিনি। ওই ছোট বয়সে অবচেতন মনেও কোথাও যেন একটা ভক্তি, শ্রদ্ধা লুকিয়েছিল। এবারে আমার শেষ স্মৃতিটি বলবো, যেটি হলো বেশ কয়েকটি কাঁচা আম নিয়ে বড় বড় গাছে, বিশেষ করে বট গাছে, সেই আমগুলি গাছের তলায় দিয়ে গোটা বৈশাখ মাস জুড়ে ঠাকুমা গাছে গাছে জল দিয়ে আসতো। এই রেওয়াজটি অবশ্য এখনো অনেকের মধ্যে দেখা যায়। এই হলো আমার বৈশাখের স্মৃতি। আরেকটি কথা না বললেই নয়, সেটা হচ্ছে গ্রীষ্মের দুপুরে বাড়ির সবাই যখন ঘুমোতো, আমাদের ভাই বোনেদের চোখে কিন্তু ঘুম থাকতো না। সেই ঘুঘু ডাকা দুপুরে আইসক্রিমের ডুগডুগির শব্দ, খাঁ রোদ্দুর সব মিলিয়ে কেমন যেন একটা মন কেমন করা ভালো লাগা স্মৃতিতে মন এখনো পরিপূর্ণ হয়ে আছে। ইতি চিরশ্রী পাল, গড়দরজা, বিষ্ণুপুর, বাঁকুড়া। হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। চৈত্রের হাত ধরে বৈশাখী আলপনা, মন পলাশি রঙে হয় যে উন্মনা। সাজো সাজো রবি সারা বঙ্গতলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে একলা। সাজো সাজো রবে সারা বঙ্গতলা, কাঁধে কাঁধ হাতে হাত নই যে একলা। হোক বাঙালি খাবার, বাঙালি পোশাক, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ, ডাকছে পয়লা বৈশাখ। এবারে পরের চিঠিখানা লিখেছেন অম্বিকা মণ্ডল, বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ থেকে। তিনি লিখছেন, প্রিয় বন্ধু অভিজ্ঞাপন, এপ্রিল মাসে তোমার প্রথম বিষয় বৈশাখের স্মৃতি। বাঙালির 12 মাসে 13 পার্বণ, আর এই 13 পার্বণের প্রথম পার্বণ শুরু হয় বৈশাখ মাসে, দোকানে দোকানে হাল খাতা বা নতুন খাতা দিয়ে। সত্যি বন্ধু, তুমি আমায় নতুন করে পুরনো স্মৃতি উস্কে দিলে। পয়লা বৈশাখের দিনে সকাল সকাল স্নান সেরে দুই ভাই বোনে নতুন জামা কাপড় পরে শুরু করতাম কে কার দোকানে গিয়ে নতুন ক্যালেন্ডার আর মিষ্টির প্যাকেট নিয়ে আসবো। তাই নিয়ে ভাই আর আমার মধ্যে তুমুল ঝগড়া বাঁধত। তারপর মা বিরক্ত হয়ে বলতো, ওরে তোরা এবার থাম। আমি বলছি, তোদের কারো যাবার দরকার নেই, তোদের বাবাই যাবেন। অন্য সময় হলে হয়তো পিঠে 2-4 ঘা পড়তো, কিন্তু বছরের প্রথম দিন বলেই বেঁচে যেতাম। আরো আছে কালবৈশাখীর ঝড়ে আম কুড়োনোর গল্প।
সেই কথাও যেন আজও মনের মণিকূঠায় উজ্জ্বল নক্ষত্রের মতো জ্বলজ্বল করছে। সেই কথা তুমি নতুন করে মনে পড়ালে, ভুলে যাওয়ার তো নয়। একদিন স্কুল ছুটির পর কয়েকজন বন্ধু মিলে বাড়ি ফিরছিলাম। ফেরার পথে একজনের বাড়িতে দেখলাম আম গাছে বেশ বড় বড় আম ধরে রয়েছে, খুব নিচুতে নিচুতে। তখনই ঠিক করলাম আজকেই ওদের বাড়িতে দুপুরে এসে চুপি চুপি আমগুলো পেরে নেব, মানে চুরি করবো আর কি। যদিও জানি চুরি করা মহাপাপ, কিন্তু তখন খুবই ছোট ছিলাম বা দুষ্টুমি করে এগুলো করতাম। ঠিক যখন দুপুর বেলা হলো তখন আমরা ওই কয়েকজন বন্ধু এসে আম পেরে বাড়ি আসতে যাব, অমনি গৃহকর্তার ঘুম ভেঙে গেল এবং জোরে হাঁক দিল, কে রে আম পাড়ছিস? সকলে মিলে যা পেয়েছিলাম তাই নিয়ে ছুট লাগালাম, কিন্তু তিনি আমাদের সকলকে দেখে ফেললেন এবং বাড়িতে এসে সবার মা বাবার কাছে নালিশ জানালেন। বাবা জানতে পেরে আমাকে ভীষণ মারধর করেছিল। সেই প্রথম সেই শেষ, জীবনে আর কখনো যায়নি। সকলে ভালো থাকবেন। ইতি অম্বিকা মণ্ডল, বোলপুর, বীরভূম, পশ্চিমবঙ্গ। এবারে আমাদের লিখছি তোমায় পর্বের শেষ চিঠিখানি আপনাদের পড়ে শোনাচ্ছি। যিনি লিখে পাঠিয়েছেন তিনি শক্তি শঙ্কর সামন্ত, ধারসা, কাজীপাড়া, হাওড়া থেকে। তিনি লিখছেন, বৈশাখের স্মৃতি বিষয়টি দারুণ অভিনবত্বে ভরপুর। প্রতিটি মানুষের জীবনে স্মৃতি ব্যাপারটা অনেক ক্ষেত্রে সুখকর, আবার অনেকের কাছেই দুঃখবহ যন্ত্রণা হয়ে রয়ে যায়। যদিও জানা নেই মনুষ্যতর প্রাণীদেরও কেউ কেউ কোনো গভীর স্মৃতি বহন করে কিনা, যা নিয়ে প্রাণী বিজ্ঞানীদের মধ্যে হয়তো কোনো গবেষণা থেমে নেই। এই ব্যাপারটা পত্রের শুরুতেই উল্লেখ করলাম এজন্যে যে অদ্ভুত হলেও এটা সত্য যে আমার প্রতিবেশী তনুখুরির নতুন পোষ্য কুকুরটা বহু বর্ষজীবী। গত বৈশাখে সুজন খুড়ো হঠাৎ চলে যাওয়ার পর থেকে তনুখুরি তার সন্তানতুল্য পোষ্যটাকে নিয়ে আপাতত শান্তিতে দিন কাটাচ্ছে। কদিন আগেই খুড়ির বাড়িতে গল্প করছিলাম। ওর পোষ্যটা মাঝে মাঝেই ফেল ফেলিয়ে তাকিয়ে থাকে যে পথ দিয়ে সুজন খুড়ো যাতায়াত করত প্রায়ই। তনুখুরি জানালো, জানো তো বাবা, কালুর চোখ দিয়ে টস টস করে জল গড়ায়। কালু বোধহয় আজও ভুলতে পারেনি ওর প্রিয়জনের ভালোবাসার স্মৃতি। দ্বিতীয় যে স্মৃতির আখ্যান শোনাবো তোমায়, এটা সত্যি অবিশ্বাস্য মনে হবে সকলের। কেকা আমার বাল্য বন্ধু, তখন গ্রামে থাকি। ওর বাবা একদিন একটা গোপাল এনে দিল ওর প্রিয় কেকা মানাকে। বাবা বলল, শোন মা, এই গোপালকে নিজের সন্তানের চেয়েও স্নেহ করতে শেখ, তবে তোর সন্তান সন্ততিও একদিন তোর মনের মতোই হয়ে উঠবে। সেদিনটাও ছিল বৈশাখেই। বছরের প্রথম দিনেই কেকা গ্রামের পুণ্যিপুকুরে ভালো করে চান করাতে নিয়ে গেল গোপালকে। পুণ্যিপুকুরকে ওরা গঙ্গার পবিত্রতায় মান্যতা দিত। তখন বিকেল, সবে কোণে দেখা আলো নিজেকে ঢাকছে লজ্জা রাঙা চাদরে। আর ঠিক সে সময়েই উঠল প্রবল কালবৈশাখী ঝড়। চারদিক তছনছ করে দিতে থাকলো। মুহূর্তে মনে হলো ঘর বাড়িগুলো খেলনার মতো এদিক সেদিক হুড়মুড়িয়ে পড়ছে। ঘরের চাল খসে খসে উড়ে যাচ্ছে, বহু দূরে উড়ে পড়ছে টিনের চাল। সে সময়ে বাড়ির বাইরে থাকা বিপজ্জনক একটা ভুলে গেল কেকা। ঝড়ের অভিঘাতে তার মুঠোয় থাকা গোপাল কোথায় যেন ছিটকে পড়লো, বুঝতেই পারল না। অনেক খুঁজে হাউমাউ কান্না ভেজা কণ্ঠে ফিরে এলো কেকা, আর তার অশ্রু ধুয়ে গেছে দুরন্ত বৃষ্টির জলে। ইতি শক্তি শঙ্কর সামন্ত,
ধারসা, কাজীপাড়া, হাওড়া। এক সকলের সামনে থাকে একলা দেখায় তাই পয়লা করে নিলাম তাকে পয়লা নামেই চাই এক সকলের সামনে থাকে একলা দেখায় তাই পয়লা করে নিলাম তাকে পয়লা নামে চাই পয়লা তোমার চোখের চাওয়া পয়লা ছোঁয়া যেন প্রথম দিচ্ছে হাওয়া প্রথম ধারা নতুন বছর নতুন শুরু ডাক দিল বৈশাখ পয়লা আমার পয়লা তোমার পয়লা এবারে অভিজ্ঞাপনের সর্বশেষ চিঠিখানা পড়ব। চিঠিখানা লিখেছেন সোমা রায়, যোগেন্দ্রনগর থেকে। তিনি কি লিখেছেন চলুন এবারে পড়ে শোনাই। প্রিয় সখা, শেষ চৈত্র আর বৈশাখের শুরু এই গোধূলি লগ্নে দাঁড়িয়ে তোমায় জানাই একরাশ স্মৃতি আর নতুন আশা বিজড়িত ফুলেল শুভেচ্ছা। আজ আর কথা না বাড়িয়ে সোজাসুজি বৈশাখের স্মৃতি নিয়ে কিছু শাব্দিক অনুভূতি ভাগ করে নিচ্ছি। বৈশাখের স্মৃতি মানে ভোরবেলা হাঁটতে যাওয়া, বৈশাখের স্মৃতি মানে ফিরে এসে খোলা এবং ভেজা চুলে মাকে ঠাকুর ঘরে পাওয়া, বৈশাখের স্মৃতি মানে সকাল সকাল বাবার বাজার নিয়ে চলে আসা, বৈশাখের স্মৃতি মানে প্রাতরাশে রকবানি সুস্বাদু নাড়ু পাওয়া, বৈশাখের স্মৃতি মানে তাড়াতাড়ি স্নান সেরে নববস্ত্র পরিধান করা, বৈশাখের স্মৃতি মানে নববস্ত্রে বাড়ির বড়দের আর প্রতিবেশীদের প্রণাম জানিয়ে দেওয়া, বৈশাখের স্মৃতি মানে মধ্যাহ্নে মায়ের হাতে ভুরি ভোজ খাওয়া, বৈশাখের স্মৃতি মানে বিকেল বেলা ঠাকুর দর্শনে বেরিয়ে পড়া, বৈশাখের স্মৃতি মানে আম কাঁঠালের মম করা গন্ধ ছড়িয়ে পড়া, বৈশাখের স্মৃতি মানে লুকিয়ে লুকিয়ে লিচু পাড়া, বৈশাখের স্মৃতি মানে পিসি মাসিতে ঘর ভরা, বৈশাখের স্মৃতি মানে বর্ষবিদায় বর্ষবরণ সাংস্কৃতিক উপাচারের সাক্ষী হওয়া, বৈশাখের স্মৃতি মানে পুরনো গ্লানি ভুলে জীবন নদে চলা, বৈশাখের স্মৃতি মানে নতুন আশায় প্রাণ গড়া, বৈশাখের স্মৃতি মানে অগ্নি স্নানে সূচি হোক ধরা, বৈশাখের স্মৃতি মানে কবিগুরুকে আরো কাছ থেকে পাওয়া। আজ আর নয়, তুমি ভালো থেকো। অগ্রিম নববর্ষের শুভেচ্ছা এবং প্রণাম। ইতি সোমা রায়, যোগেন্দ্রনগর। শ্রোতা বন্ধুরা, লিখছি তোমায় পর্বের পর। এবারে যেটা জানানোর পালা সেটা হচ্ছে তথ্য জানিয়ে দিচ্ছি। সেটা হচ্ছে 3 দিন ব্যাপী কুড়ি পুকুর মিলন মেলা আগামী 15ই এপ্রিল থেকে শুরু হবে। মেলা চলবে আগামী 17ই এপ্রিল পর্যন্ত এবং এই মেলা প্রায় 15 থেকে 17 পর্যন্ত অর্থাৎ 3 দিন ব্যাপী চলবে, যেখানে 3 দিন ব্যাপী এই মিলন মেলাকে কেন্দ্র করে সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলাধুলা এবং কুইজ প্রতিযোগিতাও অনুষ্ঠিত হবে। এবারে আরো একটি তথ্য রয়েছে। জনজীবনের শান্তি এবং নিরাপত্তা বজায় রাখার লক্ষ্যে উত্তর ত্রিপুরা জেলার অন্তর্গত ধর্মনগর এবং কাঞ্চনপুর মহকুমার ভারত বাংলাদেশ সীমান্ত থেকে 500 মিটার এলাকায় সন্ধ্যা 6টা থেকে পরের দিন সকাল 6টা পর্যন্ত সময়ে সাধারণ মানুষের চলাচলের উপর কিছু বিধিনিষেধ আরোপ করা হয়েছে। ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা 2023-এর 163 ধারা অনুযায়ী উত্তর ত্রিপুরা জেলার জেলাশাসক চাঁদনী চন্দন এই বিধিনিষেধ আরোপ করেছেন। 1 এপ্রিল 2026 থেকে আগামী 30 মে 2026 পর্যন্ত এই বিধিনিষেধ বলবৎ থাকবে।
সেই সঙ্গে আরেকটি তথ্য আপনাদের জানিয়ে দিই, সেটা হচ্ছে ডক্টর বি আর আম্বেদকর স্মৃতি ছাত্রী নিবাস, জগন্নাথবাড়ি রোড, আগরতলা এবং ডক্টর বি আর আম্বেদকর মেমোরিয়াল ছাত্রাবাস, আগরতলা আইজিএম হাসপাতালের বিপরীতে ভর্তির সুযোগ গ্রহণের জন্য আগরতলা এবং নিকটবর্তী এলাকার বিদ্যালয়ে ষষ্ঠ থেকে দ্বাদশ শ্রেণীতে পাঠরত তপশিলি জাতিভুক্ত ছাত্র এবং ছাত্রীর অভিভাবকদের কাছ থেকে ভর্তির আবেদনপত্র আহ্বান করা হচ্ছে। ইচ্ছুক অভিভাবকরা তাদের উপরে উল্লেখিত ছাত্রাবাস এবং ছাত্রী নিবাস হতে ভর্তির দরখাস্ত সংগ্রহ করে বিশদ বিবরণ সহ বার্ষিক পরীক্ষায় উত্তীর্ণ মার্কশিট, তপশিলি জাতি সার্টিফিকেট, পিআরটিসি এবং পারিবারিক রেশন কার্ডের প্রত্যয়িত কপি সহ নিম্নে স্বাক্ষরকারীর অফিসে অর্থাৎ তপশিলি জাতি কল্যাণ দপ্তর, ত্রিপুরা সরকার, পণ্ডিত নেহেরু কমপ্লেক্সের গোর্খাবস্তি অফিসে আগামী 29শে এপ্রিলের মধ্যে দরখাস্ত জমা করতে পারেন। জানিয়ে দিলাম তথ্য। এবারে কর্মপ্রত্যাশী শ্রোতা বন্ধুদের জন্য থাকছে কিছু কাজের খবর। বিএসএনএল এ সিনিয়র এক্সিকিউটিভ ট্রেনি পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। এখানে আসন সংখ্যা 120টি, শিক্ষাগত যোগ্যতা বিই বিটেক পাস হতে হবে, বয়স হতে হবে 21 থেকে 30 বছর। সংরক্ষিত ক্ষেত্রে যথারীতি ছাড় রয়েছে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ 15 এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। বাছাইকৃতদের কম্পিউটার ভিত্তিক পরীক্ষার কেন্দ্র আগরতলা সহ সারা দেশে শতাধিক শহরে, তবে বিস্তারিত কল লেটারে আপনাদের জানানো হবে। সেই সঙ্গে কেন্দ্রীয় মন্ত্রকের অধীনে এক্সিকিউটিভ অফিসার পদে নিয়োগের জন্য অনলাইনে দরখাস্ত জমা নেওয়া হচ্ছে। শূন্যপদ 109টি, শিক্ষাগত যোগ্যতা বিই বিটেক পাস হতে হবে, বয়স 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। অনলাইনে দরখাস্তের শেষ তারিখ আগামী 15 এপ্রিল। জানিয়ে দিলাম কাজের খবর। এবারে একটু ছোট্ট করে জানিয়ে দিই, সেটা হচ্ছে কিভাবে সুস্থ থাকা যায়। আর সুস্থ থাকার জন্য যেটা সব থেকে বেশি দরকার সেটা হচ্ছে কোলেস্টেরল নিয়ন্ত্রণে রাখা, ওজন নিয়ন্ত্রণে রাখা, মস্তিষ্কের ক্ষমতা বৃদ্ধি করা। আর তার জন্য সব থেকে ভালো যেটা সেটা হচ্ছে সকালে যদি 2 বা 3টে করে অ্যালমন্ড বাদাম আপনারা ভিজিয়ে খেতে পারেন, তাহলে আপনাদের শরীরের কোলেস্টেরলের মাত্রা কমিয়ে কোলেস্টেরলটাকে নিয়ন্ত্রণে রাখবে, ওজন নিয়ন্ত্রণে রাখবে, ত্বক এবং চুলের জন্য খুব ভালো। আর ডায়াবেটিস, যেটা আমরা সবাই এখন বর্তমানে সম্মুখীন হচ্ছি, সেই ডায়াবেটিস থেকেও আপনারা ডায়াবেটিসের ঝুঁকিটাও কমাবে। তো জানিয়ে দিলাম ছোট্ট করে সুস্থ থাকার টিপস। এবারে সময় হয়ে গেছে আবহাওয়ার বিজ্ঞপ্তি। আগরতলা এবং তার পার্শ্ববর্তী অঞ্চলের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে আজ আকাশ সাধারণত মেঘাচ্ছন্ন থাকছে। রাজ্যের কিছু কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছেই। আর আগামীকালের সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে যথাক্রমে 34 ডিগ্রি সেলসিয়াস এবং 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আগরতলার বিমানবন্দর পরিলক্ষিত গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 34.7 ডিগ্রি সেলসিয়াস এবং আজ ভোরের সর্বনিম্ন তাপমাত্রা 25.4 ডিগ্রি সেলসিয়াস। বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সর্বোচ্চ 93% এবং সর্বনিম্ন 37%। জানিয়ে দিলাম আবহাওয়ার বিজ্ঞপ্তি। তো শ্রোতা বন্ধুরা, আজকের প্রভাতী অনুষ্ঠানের এখানেই ইতি টানছি। আশা করি আজকের এই ছোট্ট আয়োজন আপনাদের ভালো লেগেছে। এতক্ষণ অনুষ্ঠান উপস্থাপনায় ছিলাম আমি সুস্মিতা আচার্য, সেই সঙ্গে আমি অঙ্কিতা সিংহ রায়। আজকের মতো এখানে শেষ করছি অভিজ্ঞাপন।